বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ মেহেদিস ল সেন্টার। আজকে আমাদের বিবেচ্য বিষয় থাকবে সাক্ষ্য আইন। আমরা সাক্ষ্য আইনের 4 ধারা নিয়ে আলোচনা করব। অনুমান সম্পর্কিত অনেকের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে এই 4 ধারা নিয়ে। 4 ধারাটা নিয়ে অনেকেই আমরা কনফিউশনে পড়ি যে আসলে মূলত বিষয়টা কি বলেছে। আমরা একটু চেষ্টা করব এই 4 ধারাটা জানার জন্য। এই 4 ধারা জানার পাশাপাশি আরেকটা বিষয় অ্যানাউন্সমেন্ট সবাইকে বলে রাখি, গতকালকে থেকে আমরা নতুন ক্লাস শুরু করেছি। সকালবেলা সকাল 6:30 থেকে 7:30 জুম ক্লাউড মিটিং, যেখানে আমরা সাক্ষ্য আইন শুরু করেছি। সাক্ষ্য আইনের পাশাপাশি আরও 2টা আইন পড়ব। আগামী পরীক্ষার পূর্ব পর্যন্ত আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যতগুলো আইন আমাদের জন্য জরুরি সবগুলো আইন আমরা কমপ্লিট করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। উক্ত ক্লাসে রেজিস্ট্রেশন করার জন্য আমরা যোগাযোগ করব 01743912540 এই নাম্বারে। আবারও বলে রাখি, সাক্ষ্য আইন আমার কাছে মনে হয় যে মার্ক ওঠানোর জন্য সবচেয়ে সহজসাধ্য বিষয়। অল্প লেখার মাধ্যমে ভালো মার্ক ক্যারি করার জন্য একমাত্র উত্তম মাধ্যম হচ্ছে সাক্ষ্য আইনের প্রশ্ন উত্তর দেওয়া। সো আমরা সাক্ষ্য আইন দিয়েই শুরু করেছি এবং সাক্ষ্য আইনটা পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রতিনিয়তই পড়বো, যেন একদম মুখস্থ ঠুটস্থ হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারি পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য। আমরা দেখতে পাবো 4 ধারায় অনুমানের কথা বলা আছে। সাক্ষ্য আইনের 4, অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। বিজ্ঞ আদালতের এই ক্ষমতা। বিজ্ঞ আদালত তিনি অপরাধী সম্পর্কে তথ্যগত অনুমান করতে পারেন এবং আইনগত অনুমান করতে পারেন। আমরা 4 ধারা থেকে প্রথমে 3টা বিষয় জানবো, মূল বিষয়টা জানবো, দেন আমরা ডিটেলসে যাওয়ার জন্য সচেষ্ট হবো ইনশাল্লাহ। খেয়াল করে সবাই। আবারও বলে রাখি, কষ্ট বিনা সুখ লাভ হয় কি মুহিতে। আমরা যে যেখানেই থাকি না কেন, কষ্ট ছাড়া কোনোভাবেই ভালো একটা রেজাল্ট করা সম্ভব নয়। আর আমার মতো গরিব ছেলে যদি হয়, অবশ্যই কষ্ট করেই সামনে আগাতে হবে। সো যারা যে অবস্থানে আছেন না কেন, যদি ভালো একটা অবস্থানে যেতে চান, অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সো আমরা পড়াশোনা করব সকালে এবং রাতে 2 বেলা। আবারও বলে রাখি, নতুন যে ক্লাসটা শুরু করেছি আমরা সকালবেলার ক্লাস, সেই ক্লাসে যুক্ত হলে আমরা রাতের বেলার ক্লাসও করতে পারবো। অর্থাৎ সকালবেলার ক্লাসটাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা রাতের বেলার ক্লাস 2 বেলা ক্লাস করতে পারবো। সকালে এবং রাতে 2 বেলায় ক্লাস করতে পারবো। একটা ভালো ছাত্রের জন্য 2 বেলা যদি পড়াশোনা করা হয়, অবশ্যই সে ভালো রেজাল্ট করবে, সেটা যে কোনো পর্যায়ে হোক। সো আমরা সচেষ্ট হবো ভালো একটা রেজাল্ট করার জন্য, সকালে এবং রাতে 2 বেলায় ক্লাস করার জন্য। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা যেখানে ছিলাম 4 ধারায় অনুমান সম্পর্কিত, অনুমান রিলেটেড। অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ কে করবে? আদালত করবে, ব্যাখ্যা করবে। আমরা দেখতে পাই এই 4 ধারার বিষয়টা যদি আমরা পরীক্ষাতে আসে, এমনভাবে আসতে পারে যে অনুমান করতে পারে, অনুমান করবে, অনুমান চূড়ান্ত প্রমাণ আলোচনা করুন, সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন। আবারও আসতে পারে অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, খণ্ডনযোগ্য অনুমান কি কি, অখণ্ডনযোগ্য অনুমান কি কি, তথ্যগত অনুমান কি কি আলোচনা করুন। আমরা আজকে ক্লাসের মাধ্যমে সচেষ্ট হব এই অনুমান সম্পর্কিত বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। যেখানে দেখতে পাবো অনুমান করতে পারে, কখন অনুমান করবে? অপরাধীর নিকট যখন কোনো অপরাধের আলামত পাওয়া যায়, আমরা প্রথম অবস্থায় কি মনে করি? যে তিনিই অপরাধী। আর নয় তার কাছে এই মোবাইলটা কিভাবে গেল, চুরি যাওয়া মোবাইল তার কাছে কিভাবে গেল, তিনি অপরাধী। যতক্ষণ পর্যন্ত না অপরাধী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন। সো আমরা 4-এর প্রথম কোটেশনে দেখতে পাবো অনুমান করতে পারে কখন? যখন অপরাধের মালামাল অপরাধীর নিকট পাওয়া যায়, তখন তথ্যগত অনুমান, এই যে তথ্যের ভিত্তিতে অনুমান করা, আমরা দেখতে পাই প্রথম স্টেপে বলা আছে আদালত অনুমান করতে পারে। যখন তার কাছে মোবাইল পাওয়া গেল যে ভাই তুমি মোবাইলটা কোত্থেকে আনছো, একটু কাগজপত্র দেখাও, এই মোবাইলটা তো চুরি গেছে ইতিমধ্যে, এরকম একটা মোবাইল, তখন তিনি যদি সম্ভব হয় কাগজপত্র প্রদর্শন করতে পারেন, তবে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আর যদি কাগজপত্র প্রদর্শন করতে না পারেন, প্রাথমিক দৃষ্টিতে ধরে নিবেন, অনুমান করবে যে আসলেই সে অপরাধী। আর নয় সে কাগজপত্র দেখাতে পারতেছে না, তার কাছে মোবাইলও পাওয়া গেছে, মামলা রুজু হবে, তাই নয় কি? তাহলে অনুমান করতে পারে, তথ্যগত অনুমান। আপনার আলামত যার কাছে পাওয়া গেল, দেন অনুমান করবে তথ্যের যথাযথ, এই আলামতের যথাযথ প্রমাণ যদি সে না দিতে পারে, অনুমান করবে বিজ্ঞ আদালত। পাশাপাশি আমরা দেখতে পাই চূড়ান্ত প্রমাণ, যখন মামলা রুজু হলো, সাক্ষ্য প্রমাণে প্রুফ পাওয়া গেল যে সে অপরাধী, তাকে দণ্ডের ব্যবস্থা, এক্ষেত্রে আমরা সেটাকে চূড়ান্ত প্রমাণ বলে অবহিত করে থাকি।
আমরা চার ধারা সর্বশেষ স্টেপের মধ্যে দুইটা কথা বলা আছে, দেখবো আমরা, যেখানে একটা বিষয় প্রমাণিত হলে অপর বিষয় চূড়ান্ত প্রমাণ বলে বিবেচিত হবে। কি বলবো বিষয়টা কি? এই যে চুরির কথা বলতেছি, সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে কলিমুদ্দিন রহিমউদ্দিনের ঘরে রাতের বেলা প্রবেশ করেছে এবং রহিমউদ্দিনের ঘর থেকে সে মোবাইল চুরি হয়েছে, যে মোবাইল তার কাছে পাওয়া গেছে। এই যে প্রবেশ করা, এই যে যাওয়া, প্রবেশ করাটা যদি প্রমাণ হয় তবে মোবাইল চুরি হয়েছে অবভিয়াসলি প্রমাণ, কারণ সে প্রবেশ করেছে, তার কাছে পরবর্তীতে মোবাইলও পাওয়া গেছে, তাহলে সেই চুরি করেছে। এই যে বিচার্য বিষয় চুরির সাথে রিলেটেড বিষয়, তার আসা যাওয়া, তার যে চাল চলন, এই কার্যক্রমগুলো রিলেটেড বিষয়, প্রাসঙ্গিক বিষয় হিসেবে প্রমাণিত। সো একটা বিষয় চুরির ঘটনা সম্পর্কে, বাড়ির ভিতরে সে প্রবেশ করতেছে, এই প্রবেশ করাটা যদি প্রমাণ করা যায় তবে সে চুরি করেছে বলে প্রমাণিত হবে। এই বিষয়টা আমরা দেখতে পাই চূড়ান্ত প্রমাণ বলে বিবেচিত। আইনের পরিভাষায় আমরা চূড়ান্ত প্রমাণ সম্পর্কে আইনের যে অনুমান, আমরা আবারও জানবো যে আইনের অনুমানটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তথ্যগত অনুমান, আর একটা হচ্ছে আইনগত অনুমান। তথ্যগত অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের 86, 88, 99। তথ্যগত অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের 86, 88, 99 এই তিনটা ধারাতে বর্ণিত আছে। তথ্যগত অনুমান, তথ্যের ভিত্তিতে অনুমান করা, আদালত অনুমান করবে। আর বলেছিলাম অনুমান দুই প্রকার, তথ্যগত অনুমান এবং আইনগত অনুমান। এই যে অনুমান, অ্যাজাম্পশন, যেটাকে আমরা আইনের পরিভাষায় বলে থাকি মে প্রিজম, শেল প্রিজম এবং কনক্লুসিভ প্রুফ। এক্ষেত্রে যা বললাম যে তথ্যগত অনুমান এবং আইনগত অনুমান, আইনগত অনুমানটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, খণ্ডনযোগ্য অনুমান এবং অখণ্ডনযোগ্য অনুমান। অখণ্ডনযোগ্য অনুমানের সমার্থক শব্দ হচ্ছে চূড়ান্ত অনুমান, যেখানে আর কোনো অপশন থাকে না। তাহলে তথ্যগত অনুমান সম্পর্কে আমরা জেনেছি 86, 88, 99 ধারায়। ইতিমধ্যে বললাম যে তথ্যগত অনুমান সম্পর্কে বর্ণিত আছে। এবং আমরা দেখতে পাই আইনগত অনুমান দুই প্রকার, খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। খণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে বর্ণিত আছে 79 থেকে 85, 89 ধারা, 107 থেকে 121 ধারা। এই ধারাগুলোতে খণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে বর্ণিত আছে এবং অখণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে বর্ণিত আছে 41 এবং 112 ধারায়। এই দুইটা ধারায় অখণ্ডনযোগ্য অনুমান বলে বিবেচনা করা হয়, বিবেচিত করা হয়। তাহলে আমরা চার ধারা থেকে মূলত জানলাম অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ চার ধারায় বর্ণিত আছে। যাহাকে আমরা অনুমান করতে পারে মে প্রিজম, অনুমান করবে শ্যাল প্রিজম এবং চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ। এই বিষয়টির মধ্যে জেনেছি যেখানে অনুমান রিলেটেড, অনুমান সম্পর্কে অনুমান দুই প্রকার, যেখানে তথ্যগত অনুমান, তথ্যের ভিত্তিতে অনুমান করা, এবং আইনগত অনুমান, আইনের ভিত্তিতে অনুমান করা। অপরাধীর নিকট যখন কোনো অপরাধের আলামত পাওয়া যাবে তখন ধরে নেবেন প্রাথমিক পর্যায়ে সে অপরাধী। নিজেকে মিথ্যা প্রমাণিত না করা পর্যন্ত আদালত কনফার্ম হবেন, যেহেতু সে নিজেকে নির্দোষ দাবি করতে পারছেন না, সে অনুমান করবে, আদালত অনুমান করবে যে সেই অপরাধী, এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে দণ্ড দেওয়া হবে। সেটাকে চূড়ান্ত প্রমাণ বলে অবহিত করা হয়। তাহলে আমরা আজকে মূলত জানলাম চার ধারায়, সাক্ষ্য আইনের 4, অনুমান কাকে বলে? ধারণা করা, অপরাধীর অপরাধ সম্পর্কে ধারণা করা, অ্যাজাম্পশন করার যে ক্ষমতা আদালতের, সেটাকে অনুমান বলে অবহিত করা হয়। অনুমান দুই প্রকার, একটা তথ্যের ভিত্তিতে অনুমান, অপরটি আইনগত ভিত্তিতে অনুমান। আমরা ইতিমধ্যে জেনেছি তথ্যগত অনুমান সম্পর্কে 86 এবং 88 এবং 99 ধারায় বর্ণিত আছে। আইনগত অনুমান সে সম্পর্কে আমরা বলেছি ইতিমধ্যে খণ্ডনযোগ্য অনুমান, সাক্ষ্য আইনের অখণ্ডনযোগ্য অনুমান। সাক্ষ্য আইনের খণ্ডনযোগ্যের মধ্যে বলা আছে 79 থেকে 85, 89, 107 থেকে 121 খণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে, এবং অখণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে বর্ণিত আছে 41 এবং 112 ধারায়। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ ব্যাখ্যা করুন সাক্ষ্য আইনের আলোকে। চার ধারার উত্তর আমরা ইতিমধ্যে পড়েছি। অনুমান কাকে বলে? অনুমান কত প্রকার? তথ্যগত অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের কোন বিধানে বর্ণিত আছে? আইনগত অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের কোন বিধানে বর্ণিত আছে? আমাদের প্রশ্ন আসতে পারে খণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের কোন কোন ধারায় বর্ণিত আছে এবং অখণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের কোন কোন ধারায় বর্ণিত আছে।
সো আমরা সবাই সচেষ্ট হব জানার মাধ্যমে, বোঝার মাধ্যমে, লেখার মাধ্যমে মুখস্থ করার জন্য। আবারও বলে রাখি, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে পদোন্নতি অবশ্যই অবিসম্ভাবী, অবশ্যই দরকার। কষ্ট করতেছি, পড়াশোনা করতেছি, আল্লাহ তাআলা রেজাল্ট দেবেন, এটাকেও বিশ্বাস করতে হবে। সর্বশক্তিমান আল্লাহ আমার মনের খবর তিনি জানেন। সো কষ্ট করেন, অবশ্যই রেজাল্ট পাবেন। কষ্ট করেন, অবশ্যই রেজাল্ট পাবেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। অনেকে বলতে পারেন যে স্যার কষ্ট তো করতেছি, হয়তো সেই পর্যায়ে এখনো আসেন নাই, আল্লাহ তাআলা এখন উপযুক্ত মনে করতেছেন, এই জন্য সম্মান দান করেন নাই। সো সেটা অর্জন করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, পড়াশোনা করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট নিয়েই জীবন, কষ্ট নিয়ে আপনি যতটুকু অগ্রসর হবেন সেটার মধ্যে পরিতৃপ্তি অনেক বেশি। কষ্টের মাধ্যমে অর্জিত ফল অনেক সুমিষ্ট হয়। সো আল্লাহ যেন আমাদেরকে সেই কষ্ট করার তৌফিক দান করেন। আবারও বলে রাখি, আমরা যে নতুন ক্লাস শুরু করেছি, জুম ক্লাস, সকালবেলা, সকাল 6:30 থেকে 7:30, সেই ক্লাসে যদি আমরা যুক্ত হই তবে রাতের বেলা ক্লাসও করার সক্ষম হব। অর্থাৎ 2টা ক্লাস আমরা করতে পারবো, সকালে এবং রাতে 2 বেলায়। আমরা অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবো। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ 01743912540। আমরা এই মাস পর্যন্ত, দ্যাট মিনস আগামী 30 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নেব। এর পরবর্তীতে আর রেজিস্ট্রেশন নেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা অবশ্যই সবাই সচেষ্ট হব আইন জানার জন্য, আইন মান্য করার জন্য। নিজে আইন জানি, অন্যকে আইন জানতে সহায়তা করি, সভ্যসূচিত দেশ গঠন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং প্রত্যেকের পর্যায় থেকে ভালো কাজ করার, উপকারার্থে নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।